প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি। প্রিয় দর্শক, সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিষিদ্ধের পর জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে প্রধানমন্ত্রী। এদের মোকাবেলা করতে হবে জঙ্গি সংগঠন হিসেবে। 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন। সমকাল, ডিবি হেফাজত থেকে মুক্তি, 6 সমন্বয়ক অনশনে ছিলেন 32 ঘণ্টা। মানসিক নির্যাতনের অভিযোগ, লড়াই অব্যাহত রাখার প্রত্যয়। বিক্ষোভে পুলিশের বাধা, ধস্তাধস্তি। মানবজমিন, কোটা আন্দোলনের আড়ালে জঙ্গিরা তাদের হিংস্র দাঁত দেখিয়েছে। রাজপথে শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, নাগরিক সমাজ। রিমেম্বারিং আওয়ার হিরোজ। জয় জয় দিন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। কোটা আন্দোলনে হতাহতদের তদন্তে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। কালবেলা, শোকের মাসে আওয়ামী লীগ চায় ঘুরে দাঁড়াতে। আজকের পত্রিকা, এতগুলো প্রাণ ঝরে গেল, দায় কার? প্রধানমন্ত্রীর প্রশ্ন। মাঠ ছাড়ছেন না সমন্বয়কেরা, আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। দেশ রূপান্তর, পরিবারের কাছে ফিরলেন 6 সমন্বয়ক, মাঠে নাগরিক সমাজ, শিল্পী, 24 ঘন্টার আলটিমেটাম। দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, প্রধানমন্ত্রী। খবরের কাগজ, হত্যার বিচার দাবিতে মিছিল, শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ, আন্দোলনের পরিহারের আহ্বান নীল দলের। দৈনিক বাংলা, আন্ডারগ্রাউন্ডে গেলে মোকাবেলায় প্রস্তুতি আছে আইনমন্ত্রী। রাজধানীতে নিরাপত্তায় জোরদার, বিভিন্ন সংগঠনের অভিনন্দন। জামায়াতের রাজনীতি নিষিদ্ধকে ঘিরে সংবাদ শিরোনাম। দৈনিক করতোয়া, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার, প্রধান বিচারপতি। সংবাদপত্রের শিরোনামগুলো দেখছিলাম। আজ আসলে একটি শিরোনামই অভিন্নভাবে প্রধান, সেটি হচ্ছে যে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। যদিও বিষয়টি আলোচনায় ছিল কয়েকদিন ধরেই, কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে যাওয়ার কারণে এটি প্রধান শিরোনাম এবং এর কিছু উপশিরোনামও আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষণটিকে ঘিরে। আলোচনা শুরু করতে চাই। এটা আমরা সরকারকে অভিনন্দন জানাতে চাই এবং এটি একটি স্বস্তির জায়গা যে এই জামাত শিবির, এটি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্ন, আমাদের স্বাধীনতার প্রশ্ন। এখন কিন্তু তারপরেও যারা মুক্তিযুদ্ধকালীন গণহত্যা চালিয়েছে এবং সেই পাকিস্তানি দখলদার বাহিনীর কোলাবরেটর হিসেবে যারা কাজ করেছে, সেই জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তখনকার ইসলামী ছাত্র সংঘ, এই যে এরা, এবং সেটি নিষিদ্ধ হয়েছে। এটি নিষিদ্ধের দাবি কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গেই এটি কিন্তু ছিল এবং সেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গেই সেটি নিষিদ্ধ করেছিলেন। ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, কিন্তু সেই বিষয়টি কিন্তু আবার পরে জিয়াউর রহমানের আমলে তাদেরকে কিন্তু আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং রাজনীতির সুযোগ দেওয়া হয়। এই কিন্তু জামাত আবার শক্তি সঞ্চয় করেছে এবং তারা একটি সন্ত্রাস জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক হিসেবে তারা কিন্তু কাজ করে। তা এখন জামাত নিষিদ্ধ করতে হবে, শিবিরকে নিষিদ্ধ করতে হবে। যে যারা বাংলাদেশের অস্তিত্ব মানে না, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধের বিরোধী, মুক্তিযুদ্ধের সময় যারা হত্যাযজ্ঞে মেতে উঠেছিল দখলদার পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে,
সেই জায়গায় তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এখন এই যে সন্ত্রাস দমন আইন 2009-এ অর্থাৎ নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হলো যে তাদের এই দুটি সংগঠনের সন্ত্রাসী সত্তা আছে, তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের সময় তারা অপরাধ করেছে, যুদ্ধাপরাধ করেছে, সো তাদের রাজনীতি করার অধিকার নেই। এখন দুটি কিন্তু রাজনৈতিক দল, এটি একটি প্রশ্ন আসতে পারে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, তা এখন এটির সমাধান কিন্তু আমাদের যে যুদ্ধাপরাধ বিচারের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালের রায়েই কিন্তু এই বিষয়টি কিন্তু বলা হয়েছিল। সেখানে দেখা গেছে যে আপনি 71-এ ফিরে যান, 71-এ আপনি জামাতে ইসলামী তারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী শক্তি হিসেবে তারা কিন্তু সেই রাজাকার আল বরদা আল শামস বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে তারা যুদ্ধাপরাধ ঘটিয়েছে। সো যারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতা বিরোধী হয়েছে, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছে, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এবং সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল যখন সেই যুদ্ধাপরাধের বিচারগুলি করছিল, তাদের অনেকগুলো রায়ে এবং সবশেষ গোলাম আজমের যে বিচার হলো সেই রায়ে কিন্তু তারা বলেছিলেন যে জামাতে ইসলামী একটি অপরাধী দল, ক্রিমিনাল দল এবং তাদের এই বিষয়গুলো নিষিদ্ধ করতে হবে। তো সেটার ধারাবাহিকতা এবং সেখানে সেই যে রায়গুলো দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু জাতিসংঘের যে 1973 সালের যে রেজলিউশন আছে সেই রেজলিউশনের মানদণ্ডকে বিবেচনায় নিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দিয়েছিল যে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা একটি ক্রিমিনাল দল, তাদের এই দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। এখন এই নিষেধাজ্ঞা তো হলো, কিন্তু এই নিষেধাজ্ঞাতে থেমে থাকলে হবে না। আপনি বলেছেন যে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধারা তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তারা মিছিল করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন অনেক সংগঠন। এখন এটার যে মূল কাজটি কিন্তু নিষিদ্ধ। হ্যাঁ, তাদের রাজনীতি করার অধিকার নেই। জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই নামে কোনো সংগঠন থাকতে পারবে না। একটি প্রশ্ন আছে, সেটিও কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে যারা 71-এর পরে যাদের জন্ম, যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে তাদের কি হবে? হ্যাঁ, তাদের কি হবে, এটি কিন্তু একটি প্রশ্ন আছে। তো এখানে যেটা বলা হয়েছে তারা তাদের মতন রাজনীতি করতে পারবে, কিন্তু জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই নামে কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না, এটি নিষিদ্ধ সংগঠন। এবং 71-কালীন বসন্তের মায়া মাখা রোদ আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি। আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল, এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এরকম যারা নেতৃবৃন্দ আছেন, যারা এখনো এই রাজনীতিকে ধারণ করেন, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। 1। 2 নম্বর হচ্ছে যে জামায়াতে ইসলামী তারা যে তাদের অর্থনৈতিক বুনিয়াদ, যে অর্থনৈতিক সাম্রাজ্য বানিয়েছে, এটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যে এটি কী হবে। জামায়াতের এই রাজনীতির চেতনা ধারণ করে যারা বা এই 71-এর কালীন যে জামায়াতের নেতৃবৃন্দ তারা যেসব ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি বাকরি প্রতিষ্ঠান শীর্ষক বানিয়েছেন, সেখানে তাদের এই সুযোগ আর থাকবে না। এই যে অনেকগুলো বিষয় আছে, এই জিনিসগুলো একটি একটি করে কিন্তু
বাস্তবায়ন করতে হবে। এবং সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতে ইসলামীকে যুদ্ধাপরাধী রাজনৈতিক দল হিসেবে তার বিচারটি শেষ করতে হবে। সেই বিচার শেষ করার ক্ষেত্রে একটি জায়গায় একটি ব্যাপার আছে, আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি আছে সেই আইনটির মধ্যে সংগঠনের বিচারের ক্ষেত্রে একটু কোনো ক্লজ উপধারায় কোনো একটু সমস্যা আছে, সেটি অতি দ্রুত সংশোধন করা উচিত। সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি কিন্তু তাকে নিষিদ্ধ করতে হবে যুদ্ধাপরাধী দল হিসেবে, যুদ্ধাপরাধের দায়ে এটি একটি। তখন তাদের যে রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন যে বাতিল হয়ে আছে, হ্যাঁ, তখন সবগুলি জিনিস এক জায়গায় থাকবে, যে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধাপরাধ করা কোনো দল, যে নামে দল ছিল, সেই দলের কোনো রাজনীতি করার অধিকার নেই, তারা নিষিদ্ধ, এবং সেই নিষেধাজ্ঞা এটি কার্যকর হবে। আর এই আমি বলছিলাম যে আরও কিছু উপশিরোনাম রয়েছে বিষয়টি ঘিরে, তার মধ্যে একটি হচ্ছে দলকে বিলুপ্ত করার চিন্তা নেই শীর্ষ নেতৃত্বের অর্থাৎ জামায়াতের, আবার পাশাপাশি আরেকটি হচ্ছে কি হবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। দলকে বিলুপ্ত করার চিন্তা নেই শীর্ষ নেতৃত্বের অর্থাৎ জামায়াতের শীর্ষ নেতৃত্ব। আচ্ছা, এখানে কিন্তু একটি বিষয় আছে, এই যে মানে জামাত সে কিন্তু নিজেও জানে, শিবির নিজেও জানে, শিবির কিন্তু যুক্তরাষ্ট্রে তারা কিন্তু একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে আছে। যুক্তরাষ্ট্রের একটি আদালতের কিন্তু এই রায়টি ছিল, ইসলামী ছাত্র শিবির। এখন জামাতে ইসলামী তারা কিন্তু নিজেরাও জানে যে তাদের রাজনীতি নিষিদ্ধ হবে, তাদের দল নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। যে কারণে আপনি জামাতের যে রাজনৈতিক ঘটনা প্রবাহগুলো দেখবেন, যখন তাদের নিবন্ধন বাতিল হলো বা সেই পর্যায়ে আপনি দেখবেন যে তাদের দলটির নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারপর সেই নির্বাচন কমিশনে যখন এটা বলল যে এই নামে থাকতে পারে না, তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, হ্যাঁ, বাংলাদেশের সংবিধানের অধীনে তুমি রাজনীতি করবা, কিন্তু তোমার গঠনতন্ত্র এটার সঙ্গে সাংঘর্ষিক, তুমি এটা করতে পারবে না। তখন কিন্তু তারা তাদের দলের নাম চেঞ্জ করেছিল, তারা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপরে যখন তাদের দলের নিবন্ধন যখন বাতিল হলো, সেই পর্যায়ে আসে দেখবেন আপনি জামাতের নেতৃবৃন্দের মধ্যে, তাদের মধ্যে নানা রকম বোধোদয়, তাদের মধ্যে নানা রকম আলোচনা, তাদের মধ্যে নানা রকম কিন্তু ঘটনা প্রবাহ ঘটে এই আলোচনাও আসছে যে আমরা দুঃখ প্রকাশ করি, আমরা ক্ষমা প্রার্থনা করে আমাদের দলকে আমরা নতুন করে সাজাই। সেই জায়গায়ও কিন্তু জামাত অনুপস্থিত থেকেছে, যে কারণে জামাতের মধ্যে অলরেডি কিন্তু একটি মেরুকরণ হয়েছে। মেরুকরণ হয়ে সেখান থেকে অনেক নেতৃবৃন্দ বেরিয়ে তারা কিন্তু আলাদা একটি পার্টি তৈরি করেছেন, এবি পার্টি। সেখানে জামাতের নেতাকর্মীরা আছে, কিন্তু মূল সংগঠন ওই যে আপনি যে কথাটি বললেন যে তারা বিলুপ্তির পক্ষে যেতে চায় না। এবং এই জামাতের এই ঘটনার ক্ষেত্রে রাজনীতির মধ্যে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে তারা কিন্তু বিএনপির জোটসঙ্গী সবসময় ছিল, 20 দলে ছিল, কিন্তু এক পর্যায়ে বিএনপিও দেখেছে যে তার যে পলিটিক্যাল যে পোলারাইজেশন বা তার পলিটিক্সকে এগিয়ে নিয়ে যাওয়া, বিএনপিও কিন্তু একসময় জামাতের সঙ্গে প্রকাশ্য গাঁটছড়াটা ছেড়ে আসছে। যদিও অতি সম্প্রতি আমরা মির্জা ফখরুলের যে বিবৃতি দেখেছি, সেই বিবৃতিতে দেখেছি তিনি জামাত সহ সকলকে আবার একটি ঐক্যের মধ্যে ডাকার চেষ্টা করেছেন। অর্থাৎ জামাত নিজেরাই জানে যে তাদের রাজনীতি করার অধিকার আসলে এই দেশে নেই, এই মুক্তিযুদ্ধের দেশে নেই। আরেকটি উপশিরোনামের কথা আমি বলছিলাম যে কি হবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর, এটি বেশ আলোচনায়, কেননা আমরা জানি যে তাদের অনেক আর্থিক উৎস রয়েছে বাংলাদেশে। হ্যাঁ, সেই কথাটা আমি বলছিলাম যে এখন এই নিষিদ্ধ করেই কিন্তু এখানে থামবে না। এটার প্রথম কাজ হবে যে তাদের যে এই যে ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের যে অর্থনৈতিক সাম্রাজ্য, এটা কিন্তু বিশাল। হ্যাঁ, এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক কিছু আছে, এবং তারা কিভাবে সব কিছু করায়ত্ত করেছে, হ্যাঁ, সেই করায়ত্ত করাতেই কিন্তু তারা সেই মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী রাজনীতি তারা কিন্তু এখন পর্যন্ত
বয়ে চলতে পেরেছে, কারণ তাদের অর্থনৈতিক বুনিয়াদ আছে। সো সেই জায়গাগুলো বাজেয়াপ্ত করার বিষয় কিন্তু আইনেই আছে, রায়েই আছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধ বিচারের রায়ের মধ্যে আছে। এই ক্ষেত্রে সরকারকে অ্যাক্ট করতে হবে এবং আমি বললাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, তার বিচার করতে হবে, কেননা এটি নির্বাহী আদেশে কিন্তু হয়েছে। আমরা এই প্রসঙ্গটিকে ঘিরে আরো একটি শিরোনাম দেখছি, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে জামাত আন্ডারগ্রাউন্ডে গিয়ে সহিংস কার্যকলাপ চালাতে পারে এবং তাদেরকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করতে হবে। আমরা শোকের মাসের আলোচনায় তাকে এই কথা বলতে দেখেছি। এটা তো খুব স্বাভাবিক, যখন সেই নিবন্ধন বাতিল হয়েছিল বা যখন জামাত নিষিদ্ধের দাবি তো আজকে থেকে না, আমি বারবার বলছি যে স্বাধীনতার পর থেকেই আছে, এবং যখন আবার পুনর্বহাল করেছিলেন জিয়াউর রহমান, তারপর থেকেও কিন্তু জামাত নিষিদ্ধের দাবি কিন্তু সবসময় আছে। কিন্তু সরকার এটি তার রাজনৈতিক কারণে হোক, কোনো তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হোক, এটি কিন্তু প্রলম্বিত হয়েছে। এটি এক পর্যায়ে আদালতে গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছে, কিন্তু শেষমেশ কিন্তু এখানে আসলো। তাহলে এই যে জামাতের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে রাজনৈতিক ধারা, এই ধারায় তারা যে নেতাকর্মীদের যুক্ত করেছেন তাদের কি হবে, তারা কোথায় যাবে? এটি বলা হয় যে এরকম একটি সন্ত্রাসী সংগঠন, এরকম একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, এরা সাধারণত আত্মগোপনে চলে যায়, সেখান থেকে তারা একটি নিষিদ্ধ তৎপরতা চালায় এবং সেই তৎপরতা হয়ে যায় তখন জঙ্গি তৎপরতা। আমাদের কিন্তু এরকম 10টি জঙ্গি সংগঠন আছে যেগুলো কিন্তু এই সন্ত্রাস দমন আইনেই নিষিদ্ধ করা আছে, অলরেডি আছে। এখন এটির সঙ্গে যুক্ত হচ্ছে জামাতে ইসলামী। সো এই তাদের নেতাকর্মীরা যারা এই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতিকে লালন করেন, বাংলাদেশকে স্বীকার করেন না, বাংলাদেশের সংবিধানকে স্বীকার করেন না, তারা তো সন্ত্রাস, সহিংসতা, জঙ্গি তৎপরতায় যুক্ত হবে। এখন 10টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও কি আমরা বলবো যে জঙ্গি তৎপরতা থেমে গেছে? বসন্তের মায়া মাখা রোদ আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি। আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শেষ হয়ে গেছে? হয়নি তো, তারা মাথা চারা দিচ্ছে। এবং এই যে সাম্প্রতিক যে শিক্ষার্থীদের আন্দোলন, এটার মধ্যেও কিন্তু জামাতের ইনভলভমেন্ট আমরা দেখেছি। তারা কিন্তু সন্ত্রাস চালিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের ক্যাডাররা কিন্তু জড়ো হয়েছে। এটি কিন্তু এখন প্রমাণিত, এই ঘটনাটি ঘটেছে। সো তারা যে এই সন্ত্রাসটি চালাবে না, এই সন্ত্রাস কীভাবে মোকাবেলা করবে? এখন সরকার বলছেন, আমাদের পুলিশ প্রশাসন বলছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জামাতের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে বা জঙ্গি তৎপরতাকে মোকাবেলা করার শক্তি, সাহস আমাদের আছে। সেটি যদি হয়ে থাকে সেটি খুবই আশার কথা। আমরা দেখেছি যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সরকার, প্রশাসন, তারা জঙ্গি তৎপরতার যে ভয়াবহ যে দৃশ্য আমরা দেখেছি, যে ভয়াবহ তৎপরতা যে চরম পর্যায়ে গেছিল, সেটিকে কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে। সো জামাত জঙ্গি তৎপরতায় যুক্ত হবে, জামাত আরও সন্ত্রাস বর্বরতায় যুক্ত হবে, সেটিকে মোকাবেলা করার রাস্তা এই সরকারকে বের করতে হবে। আমরা ভিন্ন শিরোনামে যাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে কোটা আন্দোলনকে ঘিরে যে নির্মম ঘটনা ঘটে গেল, অনেক হতাহতের ঘটনা সবসহ তার ধারাবাহিকতা এখনও আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দেখতে পাচ্ছি। এর মাঝে একটি শিরোনাম হচ্ছে 6 সমন্বয়ক যারা ডিবি হেফাজতে ছিলেন তারা পরিবারের কাছে ফিরে গেছেন এবং এর আগে তারা 32 ঘন্টা অনশনে ছিলেন বলে আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। এখন ব্যাপারটি হলো যে এই 6 সমন্বয়ক তারা বাড়ি ফিরে গেছেন
এটা সবচেয়ে স্বস্তির খবর। এটি যে অস্বস্তিকর স্বস্তির মধ্যে আমরা পড়েছিলাম, সেটি একটি বিরাট স্বস্তির খবর যে তারা বাড়ি ফিরেছে এবং তারা কর্মসূচি দিয়েছে। তারা তাদের স্ট্যাটাস বলছে যে তারা মানসিক একটি টর্চারের মধ্যে দিয়েছিলেন। স্বাভাবিক, তারা একটি পুলিশ সংস্থার হেফাজতে থাকলে সেটি অবশ্যই তাদের জন্য মানসিক পীড়নের কারণ। এখন তাদের যে দাবিগুলি এবং যে কর্মসূচিগুলো পালিত হচ্ছে, এই দাবিগুলো কিন্তু সরকারকে একে একে অ্যাড্রেস করতে হবে। সরকারের কিছু অ্যাক্ট আমরা দেখছি। এখন মূল যে বিষয়, মূল যে এই সন্ত্রাস, এই নৈরাজ্য, এই সহিংসতা, এই হত্যাযজ্ঞ কারা চালালো, এটি সরকার কিভাবে দেখছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবি ছিল, নাগরিক সমাজের পক্ষ থেকে যে দাবি ছিল যে এটির বিচার বিভাগীয় তদন্ত হতে হবে, দেখা গেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেটি সংক্ষিপ্ত ছিল, সেটি আজকের পরিসর বেড়েছে। এখন 3 বিচারপতির বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এবং আজকেই তারা কিন্তু রংপুর যাচ্ছেন, অর্থাৎ সেখানে যে আবু সাঈদকে হত্যার ঘটনা, সেটি দিয়ে তাদের কিন্তু তদন্ত কার্যক্রম শুরু হবে। এবং একই সঙ্গে নাগরিক সমাজের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আরেকটি দাবি ছিল যে এর সঙ্গে জাতিসংঘকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে। সরকার কিন্তু এতে সাড়া দিয়েছে। ইতিমধ্যে আজকেও জাতিসংঘের প্রতি আবার আহ্বান জানানো, হ্যাঁ, এবং আজকে জাতিসংঘের প্রতিনিধি উনি আজকে যখন যেটা বলছিলেন, তিনি কিন্তু অ্যাড্রেস করেছেন জিনিসটা আজকে তার ব্রিফিংয়ে, অর্থাৎ ডুজারেক। উনি বলেছেন যে আমরা সরকারের আহ্বান পেয়েছি, আমরা এভাবে এখন কাজ করব। কিন্তু যখন জাতিসংঘকে কাজ করতে হলে আরেকটি দেশের বিচার বিভাগীয় তদন্তের সঙ্গে যুক্ত হলে তার কিন্তু একটি ম্যান্ডেটের বিষয় আছে। এটি কিন্তু আমি চাইলাম আর হয়ে গেল এরকম না, সবটারই একটি ম্যান্ডেটের বিষয় আছে। উনি কিন্তু উল্লেখ করেছেন যে আমাকে আইদার জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে জাতিসংঘের বডি, তাদের মাধ্যমে আমাকে ম্যান্ডেট দিলে তখন আমরা এটার সঙ্গে সম্পৃক্ত হতে পারবো। আজকে গতকালই পররাষ্ট্র সচিব কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছিলেন, সেখানেও কিন্তু এই বিষয়টি আলোচনা হয়েছে এবং দেখা গেছে যে সরকার এটিকে সম্পৃক্ত করতে চাইছেন। অর্থাৎ এটিও আরেকটি বিষয় যে আমাদের বিচার বিভাগীয় তদন্তটির একটি জাতিসংঘের ইনভলভমেন্টের একটি রাস্তা এখানে খুলেছে। আশা করি এটি স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ একটি তদন্ত হবে এবং প্রতিটি ঘটনার, প্রতিটি হত্যার ঘটনার, প্রতিটি সহিংসতার ঘটনার, প্রতিটি সন্ত্রাসের ঘটনার কিন্তু আলাদা আলাদা করে তদন্ত হবে এবং যারা দোষী সে যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। এক্ষেত্রেও আমি দেখেছি যে আজকে সরকারের পক্ষ থেকে তথ্য প্রতিমন্ত্রী উনি একটি ব্রিফ করেছেন আজকে। তিনি বলেছেন যে বিভিন্ন দেশের পক্ষ থেকে বা জাতিসংঘের পক্ষ থেকে নানা বিষয় কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে যে এখানে কিভাবে গুলি হয়েছে, হ্যাঁ, এবং সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছেন। সেটি দেখলাম তথ্য প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে সরকার কোনো গুলি করার আদেশ দেয়নি, কিন্তু তারপরও সেখানে গুলির ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা কেউ হয়তো আইন অমান্য করে গুলি করেছেন। তাহলে এটা শনাক্ত করা হোক, চিহ্নিত করা হোক এবং সেভাবে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মুখোমুখি হতে হবে, তাদের তদন্তের আওতায় নিতে হবে এবং সেভাবে বিচার হতে হবে। এবং আজকেও ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকরা যে বসছিলেন তাদের সঙ্গে অনেক ভিডিও ফুটেজ সেখানে কিন্তু প্লে করে সেটি কিন্তু যাচাই বাছাই করা হয়েছে যে আসলে কোনটি ঘটনা কোনটি আসলে ঘটেনি, এভাবে কিন্তু মেলানো হয়েছে। অর্থাৎ এই কাজটি হচ্ছে। আরেকটি শিক্ষার্থীদের মূল যে দাবি, যেহেতু নৈরাজ্য, সহিংসতা, হত্যাকাণ্ড, সন্ত্রাসের ঘটনা ঘটেছে, এখানে কিন্তু ব্যাপকভাবে একটি পুলিশের অভিযান পরিচালিত হয়েছে, কম্বিং অপারেশন হয়েছে সারা দেশে, ব্লক রেড হয়েছে এবং এই ব্লক রেডে অনেক সে নিরীহ, সে সাধারণ,
সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না এরকম অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং এর মধ্যে শিক্ষার্থীরাও আছে। তো সেটিও দেখলাম যে এই কারণে এটার কিন্তু আলাদা একটি রিপারকেশন আছে। সেখানে 11 আগস্ট থেকে যে এইচএসসি পরীক্ষা শুরু হবে সেখানে দেখা গেছে যে অনেক এইচএসসি পরীক্ষার্থী তারাও কিন্তু এই গ্রেপ্তার অভিযানের মধ্যে পড়েছেন। 3 জনের জামিন হয়েছে আমরা দেখেছি। এটাও দেখলাম যে আজকে আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং শিক্ষা বোর্ড থেকে এটা রেসপন্স করা হয়েছে যে তারা অলরেডি তাদের কেউ গ্রেপ্তার হয়ে থাকলে সেটা হয়রানি হোক, সেটি ভুল হোক বা সচেতনভাবে হোক, প্রতিটি ঘটনা অ্যাড্রেস করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিক্ষার্থী যারা কোনো অপরাধে যুক্ত নেই তাদেরকে গ্রেপ্তার করার কোনো অধিকার নেই, এই জায়গাটি নিশ্চিত করতে হবে। আরেকটি শিরোনাম, 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স জুলাইয়ে। এটি খুবই একটি দুঃসংবাদ আমি বলবো এবং খুব ভয়াবহ। এমনি আমরা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ কিন্তু আমাদের ভয়াবহ। তো সেখানে রেমিটেন্স এটা আমাদের যে অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি এবং আমরা দেখলাম যে প্রায় 7,500 কোটি টাকা কিন্তু রেমিটেন্স কমে গেছে এবং এই রেমিটেন্স কমার প্রভাব কিন্তু পড়েছে আমাদের রিজার্ভের উপর। আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ হচ্ছে এখন মাত্র 15 বিলিয়ন ডলার। এই কিন্তু অবস্থা। এখন এই রেমিটেন্সের ক্ষেত্রে প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এই জায়গায় সবসময় একটা ডাবল চ্যানেল কিন্তু কাজ করেছে। এটি এখন পর্যন্ত আমি বলবো সরকারি সংস্থা বা আমাদের কেন্দ্রীয় ব্যাংক তারা এখন পর্যন্ত এই জায়গাটি কিন্তু নিশ্চিত করতে পারেননি যে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে হবে। সেখানে কিন্তু হুন্ডির বিষয় আছে এবং যে ডলারের যে দামের যে ওঠানামা, অনেকে এই ডলারের দামের কারণে এই ডলার যে একটা ভয়াবহ পর্যায়ে গেছে এই কারণেও কিন্তু অনেকে রেমিটেন্স পাঠাতে তারা কিন্তু বিলম্বিত একটা পদ্ধতি নেন। সেই কারণে সবাই তো আসলে বিষয়টা বুঝতে চায়। তো সেই কারণে এই অবৈধ পথটি এটি কিন্তু ব্যাপকভাবে চালু আছে এবং সেই জায়গায় মধ্যপ্রাচ্যে এই সাম্প্রতিক যে শিক্ষার্থীদের আন্দোলন সেটার একটি প্রভাব কিন্তু সেখানে গেছে, সেখানে বিক্ষোভ হয়েছে এবং তারা তাদের দেশের আইন অনুযায়ী কিন্তু সেখানে আবার ব্যবস্থা নিয়েছে। সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে তোমরা এটা কি ভিত্তিতে নিয়েছো এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলেছেন যে ওইসব দেশ যে এই ব্যবস্থাগুলো নিয়েছে সেটা কতটুক আইনি এবং কতটুক মানবাধিকার পরিপন্থী এই বিষয়গুলো ওই সরকারকে যাচাই করতে হবে। অর্থাৎ প্রবাসীদের মধ্যে একটি আস্থা, বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে যাতে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠান এবং আমাদের অর্থনৈতিক প্রবাহকে সচল রাখেন। কেননা আমরা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে আছি, অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আছি, এটার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আপনি যেটা বলছিলেন যে অবৈধ পথেও রেমিটেন্স পাঠানো হয়, সেটা তো নিশ্চয়ই তাদের জন্য ঝুঁকিপূর্ণ বিষয়টি হওয়ার কথা। অবশ্যই তাদের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু ওই যে সবাই দেখতে চায় যে আমার কতটুকু থাকলো, আমি কতটুকু পাঠাতে পারলাম, কোথায় লাভ, কিন্তু ওই লাভের জন্য আমি যে বিপদে পড়তে যাচ্ছি, আমি যে ঝুঁকির মধ্যে পড়তে, এটা হয়তো তাৎক্ষণিকভাবে মাথায় আসে না। কিন্তু আমি যদি আমার ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমি এই রেমিটেন্সটা চলে আসে তাহলে কিন্তু তারও নিশ্চিন্ত ব্যবস্থা, যার কাছে পাঠাচ্ছেন তারও নিশ্চিন্ত অবস্থা, দেশের অর্থনীতির জন্য কিন্তু একটি নিশ্চিন্ত অবস্থা নিশ্চিত করে। অনেক অনেক ধন্যবাদ সুকান্ত গুপ্ত আলোক আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।